এখনকার অত্যাচারী রাজার আছে অনেক বড় সৈন্যের দল, তাছাড়াও তার আছে এমন এক কালো জাদুর শক্তি যা ভেদ করা সাধারণ যে কারোর জন্য অসম্ভব। রাজু বলে, সে যত শক্তিশালী হোক না কেন, আমি আমার বাবা মাকে ফেরত আনবই। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আর এই জন্য আমি তোমাকে একটা শক্তি দিতে চাই যা আজ পর্যন্ত কেউ পায়নি। রাজার শরীরে তীব্র আলোতে চারদিক আলোকিত হয়ে যাচ্ছে, আর রাজুও নিজের শরীরের ভিতর আরেকটা সত্তা অনুভব করতে থাকে। রাজু শেষ পর্যায়ে জ্ঞান হারালো। জ্ঞান ফিরলে রাজু হরিণ রাজপুত্রটিকে আদর করল আর কৃতজ্ঞতার সাথে হাত নেড়ে রাজা রানীর কাছ থেকে বিদায় নিল। রাজু জিজ্ঞেস করল, আমার বাবা মা এখন কোথায় বন্দী আছেন তুমি কি জানো? কচ্ছপ বলল, অবশ্যই রাজপ্রাসাদের ভেতরেই আছেন, কিন্তু ঠিক কোথায় তা জানি না। রাজু বলল, চিন্তা নেই, আমি ওনাদের ঠিকই খুঁজে বের করব, চলো দেরি না করে রওনা দিই। কচ্ছপ বলল, হেঁটে যাবে নাকি? এটা অনেক পথ, আমার পিঠে ওঠো, আমি পানিপথে তোমাকে দ্রুত নিয়ে যেতে পারবো। রাজু খুব খুশি হলো। কাঠবিড়ালিটাকে কাঁধে বসিয়ে কচ্ছপের পিঠে উঠে পড়ল। দোয়েল পাখিটাকে বলল, তুমি আকাশে উড়ে রাজপ্রাসাদের দিকে যাও, কোথায় পাহারাদার আছে নজর রেখো, আমরা সমুদ্রের পাড়ে দেখা করব। কচ্ছপ দ্রুত গতিতে সাঁতার কেটে চলতে লাগলো। কচ্ছপ সাধারণত ধীরে হাঁটে, কিন্তু কয়েক প্রজাতির কচ্ছপ ঘন্টায় ৩০-৩৫ কিমি বেগেও সাঁতরাতে পারে। এই কচ্ছপটি তাদেরই একটি। শুরুতে ব্যালেন্স করতে সমস্যা হলেও রাজু দ্রুত মানিয়ে নিল। নদী পার হয়ে তারা সাগরে পৌঁছল। পূর্ণিমার আলোতে সমুদ্রের রূপ দেখে রাজু বিস্মিত। একটু এগোতেই তারা দেখতে পেল রাজপ্রাসাদের পিছনের দিকটা। জীবনে প্রথমবার সে নিজের জন্মস্থান দেখছে, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো এখানেই তার বাবা মা বন্দী। দুষ্টু মন্ত্রী তাকে বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেছে। রাজুর চোয়াল শক্ত হয়ে গেল। তারা তীরে উঠল। দোয়েল পাখিটা ইতোমধ্যেই অপেক্ষা করছিল। রাজু জিজ্ঞেস করল, কতজন সেনা পাহারায়? দোয়েল বলল, সব মিলিয়ে প্রায় 50 জন। সামনের দিকে পাহারা বেশি, পিছনে সমুদ্র থাকায় কম, তবে পিছনের দেয়ালটা সামনের চেয়েও উঁচু। আমার মনে হয় কারাগারটাও পিছনেই, যেন কেউ পালাতে না পারে। রাজু মাথা নাড়ল। ঠিক আছে, আমরা ফিরে আসবো একই পথে। কচ্ছপ, তুমি আমাদের জন্য অপেক্ষা করো। কচ্ছপ মাথা নেড়ে সম্মতি দিল। 3 বন্ধু প্রাসাদের দিকে ছুটল। প্রাসাদের প্রাচীর প্রায় 25 থেকে 30 ফুট উঁচু, কিন্তু রাজুর জন্য এটা কঠিন কিছু নয়। ঝর্ণার পাহাড়ে সে প্রায় দিনই ওঠে। কাঠবিড়ালির জন্য তো আরও সহজ। আর দোয়েল তো উড়েই গেল। দোয়েল উপর থেকে সংকেত দিল, এদিকে কেউ নেই। রাজু মাত্র 1-2 মিনিটেই দেয়াল পেরিয়ে গেল। তারপর শুরু হলো খোঁজা। তারা 3 জন এমন কোনো জায়গায় বাকি রাখল না যেখানে রাজা রানী থাকতে পারেন, তবু কেউ নেই। অবশেষে রাজু ক্লান্ত হয়ে এক কোণে বসে পড়ল। কাঠবিড়ালি আর পখিটিরও মন খারাপ। হঠাৎ নিচের দিকে তাকাতেই দেখল কিছু পিঁপড়ে হাঁটছে। রাজুর মাথায় নতুন বুদ্ধি এলো। সে পিঁপড়েগুলোর দিকে তাকালো। পিঁপড়েগুলো থেমে রাজুর দিকে এগিয়ে এলো। রাজু জিজ্ঞেস করল, আমি রাজু, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? পিঁপড়েরা বলল, হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? কোনো মানুষ কখনো আমাদের ভাষা বুঝতে পারেনি। রাজু সব ঘটনা খুলে বলল। সব শুনে পিঁপড়েরা বলল, আমরা সবাই তোমাকে সাহায্য করতে প্রস্তুত, বলো কি করতে হবে? রাজু বলল, এত বড় প্রাসাদে আমি কোথাও ওনাদের খুঁজে পাচ্ছি না। তোমরা তো সব জায়গায় যেতে পারো, তোমরা কি জানো ওনারা কোথায় থাকতে পারেন? পিঁপড়েরা চিন্তায় পড়ে বলল, আমরা পুরো প্রাসাদ ঘুরি, রাজমহল, খাবারের ঘর, বাগান, শীষমহল, কারাগার সবই দেখি, কিন্তু রাজা রানীকে কখনো দেখাই নাই। তবে কারাগারের এক জায়গায় একটি অদৃশ্য দেয়াল আছে, সেখানে পৃথিবীর কোনো প্রাণী ঢুকতে পারে না। এ কথা শুনে রাজুর চোখে জল এলো। সে বুঝে গেল সেখানেই তার বাবা মা। রাজু বলল, আমাকে সেখানে নিয়ে চলো। পিঁপড়েরা বলল, চলো এখনই চলো। তারা সেনাদের চোখ এড়িয়ে পিঁপড়েদের পিছনে পিছনে এগোতে লাগল। মাটির নিচের সিঁড়ি দিয়ে নেমে বহু পথ পেরিয়ে তারা পৌঁছে গেল সেই জায়গায়। হাঁটতে হাঁটতে রাজু হঠাৎ কিছু একটা ছুঁয়ে ফেলল। অদৃশ্য দেয়াল। হাত দিয়ে ছুঁয়ে দেখল কঠিন, ভেদ করা যায় না। ভিতরে একটি খালি ঘর, নিভু নিভু আলো। সে ডাকল, বাবা, মা। কোনো জবাব নেই। আবার ডাকল, বাবা, মা। তবু কোনো উত্তর নেই। রাজুর মন ভেঙে গেল। সে ফিরে যাবার জন্য ঘুরতেই হঠাৎ একটি নারী কণ্ঠ শোনা গেল। কে কে তুমি?